গল্পের দর্পণ। এই দর্পণে প্রতিফলিত হবে নানা ধরনের হাসি, কান্না, প্রেম, ভয়, রোমাঞ্চ ও মায়াজালে ঘেরা অনেক গল্পগাথা। নমস্কার, গল্পের দর্পণে আপনাদের সবাইকে স্বাগত। এমন কোনো পরিস্থিতির মধ্যে যদি কেউ পড়ে, যে পরিস্থিতির মধ্যে থেকে নিজের মান রক্ষা করা যায়, বা মান রক্ষা পাওয়া যায়, বা মান রক্ষা হয়, তখন কিরকম লাগবে? সেই রকমই একটি অবস্থার উপরে আজকে আমাদের গল্পটি দাঁড়িয়ে আছে। গল্পের নাম মান রক্ষা। লেখনীতে আমি। কিভাবে রক্ষা পেল মান, জেনে নিন আজকের গল্পের মধ্যে। আজকের গল্প মান রক্ষা। চিনি দিদি মানে চিন্তা দিদি ও নবনীদার একমাত্র ছেলে চন্দ্রনাথ। ডানলপ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে নবনীদার প্রায় টানাটানি সংসার। মাঝে মধ্যে 2-4 টাকা নিয়ে সাহায্য আমাকেও করতে হয়। তার মধ্যে ছেলেটার পড়াশোনা। চিনি দিদির গয়না বন্ধক দিয়ে দিয়ে তা কোনো রকমে চলছে। ছেলে চন্দ্রনাথ উচ্চ মাধ্যমিক পাশ করে এখন চাকরির যে সমস্ত ইনস্টিটিউশনগুলো গড়ে উঠেছে, সেই সমস্ত ইনস্টিটিউশনে সে পড়াশোনা করছে। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ইনস্টিটিউশনগুলো বিষ নেই তো কুলোপানা চক্কর, অর্থাৎ পড়াশোনার নামগন্ধ নেই, ঠাঁটের বেলায় জুড়ি মেলা ভার। তার উপর এখনকার ইয়াং জেনারেশন কলেজ বা ইনস্টিটিউশনে গেলে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যদি না থাকে, তাহলে চাপদাড়ি রেখে গোঁফে তা দেওয়া চলে না। উঠতি বয়সের ছেলে ছোকরাদের মুখে শুধু লপচপানি আর ভাঁড়ে মা ভবানী। নেই সম্মানবোধ, আছে শুধু ঢলঢলে শার্ট, বগল কাটা জামা আর আধখানা পিছন বার করা প্যান্ট। এই তো নব্যযুগের ফ্যাশন। তবে চন্দ্রনাথ বাপ মায়ের সম্মানের কথা মাথায় রেখে আর অভাবের সংসারের যাতনাকে সহ্য করে নিজের প্রয়োজন অপ্রয়োজন যতটা সম্ভব নিজেই জোগাড় করার প্রচেষ্টা করে। ক্লাস 9 থেকেই বাচ্চাদের টিউশনি পড়াতে শুরু করেছিল। সরকারি স্কুলে পড়াশোনা মানে তো জানেনই, পড়াশোনা কম, খাওয়া বেশি। তার উপরে আবার ক্লাস 8 পর্যন্ত নো পাস নো ফেল। যদি করাও ফেল, টিচারের হবে জেল। আজকাল যেন দেখলে মনে হবে ওই 5ই সেপ্টেম্বর মানে যেদিন শিক্ষক দিবস, আর বাকি সব দিন অশিক্ষক দিবস, অর্থাৎ ছাত্র দিবস। টিচার মারলে 100 ঘা, আর ছাত্র শিক্ষককে মারলে বালাই 60। এই আজকালকার শিক্ষা ব্যবস্থা, যা প্রশাসনের অঙ্গুলি হেলনে পরিচালিত। মানুষ ভাবে পরিবর্তন হবে, পুরনোকে ফেলে আমি নতুন যুগের মানুষ হব, কিন্তু নতুনের মধ্যেও যে পুরনোর থেকে বেশি কালি ছিল সে আর কে জানে। ভেতরে শুধু ঘুণ, আর উপরে শুধু পরত লাগাও আর মোড়ক দিয়ে মুড়ে ফেলো। বড় বড় স্লোগান দিয়েছিল প্রশাসন, খুলবে গেট, খুঁড়বে চাকা, তৈরি হবে আবার নতুন করে চাকা। কিন্তু কদিন? 2 দিন খুলল গেট, 4 দিন পর আবার তালা। আশা জেগেছিল মনে নবনীদার। পুরনো বকেয়া সব ফেরত পেলে ছেলেটার পড়াশোনার জন্য একটা ভালো টিউটারের ব্যবস্থা করবে। কিন্তু আশা দেখিয়ে সে আশায় জল ঢেলে দিল প্রশাসন ও মালিক পক্ষ। টাকা তো দূরের কথা, গেট পেরিয়ে ভেতরে ঢুকতে যেতেই খেতে হয়েছিল লাঠির ঘা। কাদা ছুঁড়লে গায়ে এসেই পড়ে। আজ একটা চাকরির পরীক্ষার ফল বেরোনোর কথা চন্দ্রনাথের। জানি না ঈশ্বর সদয় হবেন কিনা। আমি আজ দিদির বাড়ি এসেছি, সাথে কিছু মাছ, সবজি ও মিষ্টি নিয়ে। কাল চন্দ্রনাথের জন্মদিন, তাই জন্মদিনের আগের দিন আমি প্রতিবারই আসি। মায়ের তো ইচ্ছে করে ছেলের মুখে একটু পায়েস তুলে দিতে। দিদিকে সে কথা বলিনি, যে আমি জানি দিদির চোখের জল মোছানো ভাইয়েরই তো কর্তব্য। তাই সেই কর্তব্য পালন করতে ভাগ্নের জন্মদিনে মামা উপস্থিত হবে না তাই কি হয়? কারণ মামা মানে মাদার স্কোয়ার। সবাই হাঁ করে দরজার দিকে তাকিয়ে এই বোধহয় চন্দ্র এলো, এই বোধহয় চন্দ্র এলো এই ভাবছে।
দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে, চন্দ্র এখনো এলো না। প্রায় 8টা নাগাদ দরজায় টোকা পড়ল। আমি দরজা খুলতেই দেখি সামনে চন্দ্র দাঁড়িয়ে, মুখ কাঁচুমাচু করে। কি হলো চন্দ্র? চন্দ্র চুপ হয়ে রইল। চিনি দিদিও ছুটে এসে বলল, চন্দ্র, কিছু খবর হলো? নবনীদাও দরজার কাঠটা ধরে একটু তফাতে দাঁড়িয়ে রইল। ছেলের শুভ সংবাদ শুনতে সব বাবা মাই ভালোবাসে। দীর্ঘ 12 বছর ছেলের কোনো আশাটাই বাপ হিসাবে মেটাতে পারেনি, আর এখন যেন প্রত্যাশা করছে ছেলের পয়সায় বসে খাবে। তাই এ কেমন বাবা? এই লজ্জায় চন্দ্র ও নবনীদার মধ্যে একটা তফাত হয়ে গিয়েছিল। চন্দ্র মায়ের দিকে তাকিয়ে মাকে জড়িয়ে হাউ হাউ করে কেঁদে ফেলল। মাও ছেলেকে জড়িয়ে কেঁদে ফেলল। আমি বুঝলাম চন্দ্র পাশ করতে পারে, তাই সে তার মাকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদছে। মানুষ কত কি আকাঙ্ক্ষা করে, যখন পূরণ হয় তখন হৈ হৈ করে গলা ঝাঁকানি দিয়ে কত আমোদ করে, আর যখন পূরণ হয় না তখন চুপ করে গুম হয়ে যায়। কখনো একলা ঘরের কোণে, কখনো বা নিজের প্রিয়জনকে জড়িয়ে ধরে। পাশ থেকে দেখতে থাকা চোখ, মন, মস্তিষ্ক একটা সরল সমীকরণ তৈরি করে নেয়, আর সেই সমীকরণের বশবর্তী হয়ে আমরা সমাধানে পৌঁছে যাই। কখনো ভুলেও ভাবি না সেই সমাধানের পিছনে হয়তো সমীকরণটা ভুলও হতে পারে। তবে সমীকরণ ভুল হলে সমাধানটাও ভুল হওয়া স্বাভাবিক। সেদিন আমার সমীকরণও মেলেনি। চন্দ্র ডিস্টিংশন পেয়ে পাশ করেছিল, পেয়েছিল গভর্নমেন্ট ব্যাংকে চাকরি। এতদিনের অভাবকে আজ সে ঘোচাতে সক্ষম হয়েছে। সেই আনন্দটা সে শুধুমাত্র মা ও বাবার সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছিল, তাই আজ সে কেঁদে ফেলেছে। এতদিন না পাওয়ার যন্ত্রণা জমিয়ে জমিয়ে বুকের মধ্যে একটা পাহাড় তৈরি করেছিল, আজকে তা যেন ঝনঝন করে ভেঙে পড়েছে। চন্দ্র বাবাকে প্রণাম করিয়ে জড়িয়ে ধরল। আজ আর কোনো তফাৎ নেই। বাবাও ছেলেকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেতে খেতে বলল, আমি পারিনি বাবা, আমি পারিনি, তুই আমাকে ক্ষমা কর। কতটা কষ্ট পেলে মানুষের মনের টানাপোড়েনগুলো যেন ছিঁড়ে ফেটে রোঁয়া উঠে চিৎকার করে বলে ওঠে একটু পরশ। কিছুক্ষণ ভাসমান আবেগের বশে আমারও দু চোখে জল উপচে পড়েনি তা নয়। আনন্দের সীমানা রইল না আজ। মনে হচ্ছে চন্দ্র আমাদের গর্ব। বেগ আবেগ শান্ত হওয়ার পর মিষ্টি পর্ব, আর মিষ্টি পর্বের পর আমরা 4 জনে একসঙ্গে বসে অনেক গল্প করলাম। যেন মনে হচ্ছে আজ একে অপরের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের পারা না পারা অক্ষমতা, ক্ষমতা, ভাব, অভাব সব কিছু যেন তুলে ধরতে সমর্থ হচ্ছি টেবিলের আলাপ আলোচনা। তখনই জানতে পারলাম এই ব্যান্ডেল থেকে 1 সপ্তাহ পরে চন্দ্রনাথকে চলে যেতে হবে সিউড়ি। এবার থেকে সিউড়ির ব্যাংক কলোনির কোয়ার্টারে থাকবে চন্দ্র। তাকে সপ্তাহে 1 দিন করে ব্যাংকের ফান্ড নিয়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে, এক জেলা থেকে অন্য জেলায় ফান্ড ট্রান্সফার করতে হবে। বেশ ঝুঁকিবহুল কাজ, কারণ ফান্ডের কোর্ট থেকে নথিপত্র, টাকা পয়সা সব কিছু চন্দ্রর হেফাজতে থাকবে। মাঝে মধ্যে কলকাতার ট্যাক্সালেও তাকে আসতে হবে। এইরকমই তার ডিউটি। সিউড়িতে ঠিকমতো কোয়ার্টার পেলে বাবা মাকে নিয়ে চন্দ্র সেখানেই উঠবে, এই রকমেরই মনস্থ করল সে। কাল সকালে জন্মদিনের খাবার খেয়ে চন্দ্রর সঙ্গে আমিও সিউড়ি যাব ঠিক করলাম। সকালবেলায় জলখাবার খেয়ে চন্দ্রর সাথে আমি বের হলাম চন্দননগরের বাগবাজারে। সেখান থেকে নবনীতার জন্য একটা ধুতি ও ফতুয়া এবং চিনি দিদি মানে চিন্তা দিদি, ওনার জন্য 3টে ছাপা শাড়ি, চন্দ্রর একটা বারমুডা, 2টো টি-শার্ট আর একটা পিঠ ব্যাগ কিনে বাড়ি ফিরলাম।
এইসব কেনাকাটা দেখে তো চিনি দিদি চন্দ্রকে খুব বকাবকি করলো। তারপর আমি বললাম, আচ্ছা দিদি, আজকে তুই পায়েস রান্না করেছিস কেন? আবার ইলিশ মাছ, কচুর শাক, মাংস, এত সব রান্নার প্রয়োজন কি? আহা, মরে যাই আমার নেকা ভাই। জানিস না আজ কি? না, কি কি আজ? জুতোর বাড়ি মারবো। যার জন্য তুই ভাবছিস সে যদি তোর জন্যে ভাবে তবে ক্ষতিকার। বুঝেছি বুঝেছি, তুই ওর মাথাটা খেয়েছিস। না দিদি, মাথা খাইনি, মাথা দিয়ে না কচু শাক খাবো। চিনি দিদির হাতে খুন্তি ধরাই ছিল, হঠাৎ খুন্তি নিয়ে এসে আমার দিকে তেড়ে এলো। তবে রে, আর চন্দ্র এইবার সেই সময় মাকে চ্যাংদোলা করে তুলে পিঠে ফেলে বাই বাই করে ঘোরাতে লাগলো। পাগল ছেলে আমার গেল। ও থাম রে থাম, গেল গেল গেল, পড়ে যাব আমি। উফ। চিনি দিদি ধপ করে চেয়ারের উপর বসে পড়ল। তারপর চন্দ্রকে বুকে জড়িয়ে ধরে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, শিউরি গিয়ে আমাদের তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাস। তোকে ছাড়া আমি 2 সপ্তাহ এখানে টিকতে পারবো না, 1 মাস তো দূরের কথা। অবশ্যই মা, এখন খেতে দাও দেখি, আবার শিউরি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ দি। এই বলে দইয়ের ফোঁটা, প্রদীপ ও শাঁখের মাধ্যম দিয়ে পায়েস, মিষ্টি, ইলিশ মাংস ও কচু শাক দিয়ে ঘটা করে সম্পন্ন হলো চন্দ্রর জন্মদিন। আমরা এরপর বর্ধমান যাওয়ার ট্রেনে চেপে পড়লাম ব্যান্ডেল থেকে। পানাগড় স্টেশন নেমে সেখান থেকে বাসে করে সিউড়ি পৌঁছলাম। সিউড়িতে যখন পৌঁছলাম তখন প্রায় 9:30 বেজে গেছে। সিউড়ির ডাকবাংলো হোক, কিন্তু ঘরগুলো সেই ব্রিটিশ আমলের স্যাঁতস্যাঁতে। চন্দ্র বলল, এই রকম কোয়ার্টার হলে আর মাকে নিয়ে এসে রাখা যাবে না, তাহলে তার পায়ে বাত কেন, সারা শরীরে বাত হবে। থাক মামা, এখান থেকে কালকে তুমি আর আমি ঘর দেখতে বের হবো, কেমন? তাই হোক। চারপাশে এঁদো পুকুর আর ব্যাঙের গলার স্যাক্সোফোন শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাবে। ডাকবাংলোর কেয়ারটেকার হরিহর আমাদের রাতের খাবার দিয়ে শুতে গেল। আমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা উঠে চন্দ্র তার অফিসে গেল। সেখানে মোটামুটি পরিচয় পর্ব শেষ করে অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ করে দুজনে মিলে বের হলাম ঘর দেখতে। ঘর দেখতে দেখতে সিউড়ি লোকালয়ের মধ্যে একটি ভাড়া বাড়ি পাওয়া গেল। একা ভাড়া দেবে না, তবে পরিবার নিয়ে এসে থাকলে ভাড়া দেবে, এই মর্মে বাড়িওয়ালা 2,500 টাকা ভাড়া ও 25,000 টাকা সেলামি সহ রাজি হয়ে গেল। তবে 25,000 টাকা সেলামি প্রথম মাসের মাইনে পাওয়ার পর অর্ধেক, আর পরের মাসে বাকি অর্ধেক দিয়ে শোধ করবে। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হলো। কাজে নিযুক্ত হওয়ার আগেই চন্দ্র তার বাবা মাকে নিয়ে চলে এলো ভাড়া বাড়িতে। চন্দ্রকে নিয়ে সংসার গুছিয়ে আজ নবনীদা ও চিন্তা দিদি বা আমার চিনি দিদি খুব খুশি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, বহু কষ্ট তারা করেছে, তাদের সেই কষ্টকে আর কষ্ট বাড়তে দিও না। মুখ যখন তুলে তাকিয়েছ তখন তা অবিকৃতই রাখো। এই বলে দিদি, জামাইবাবু ও ভাগনার কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে এলাম কলকাতায়। আমি অনিমেষ, চিন্তা আমার জাততুতো দিদি। ছোটবেলা থেকে আমাদের একান্নবর্তী পরিবার ছিল। তার সুবাদে আমাদের মধ্যে ভালোবাসাটা খুড়তুতো জ্যাঠতুতো এমন সম্পর্কে আবদ্ধ ছিল না। দাদা, দিদি, ভাই, বোন সবাই মিলে একসঙ্গেই বড় হয়েছি। তাই ছোট থেকে বড় পর্যন্ত একসাথে এক ছাদের তলায় থাকার সুবাদে নিজেদের সম্পর্কের বা মনের মধ্যে যে দৃঢ়তা প্রতিষ্ঠিত হয়েছিল তা কোনোভাবেই ছিন্ন হওয়ার ছিল না। সম্পর্ক যেন শরীর ও মন ছাড়িয়ে আত্মাকে স্পর্শ করেছিল। তাই তো আজ নিজের ভাই না হওয়া সত্ত্বেও দিদির সাথে যা সম্পর্ক, তা শুধু সম্পর্ক নয়, তা ভীষণ আত্মিক। শ্রোতারা, এবারে গল্পের বাকি অংশটুকু শুনুন চন্দ্রর মুখ থেকে। চন্দ্রনাথ।
ডেপুটি অ্যাকাউন্টেন্ট হওয়া সুবাদে ব্যাংকের পিয়ন থেকে কেরানি পর্যন্ত সবাই আমাকে যথেষ্ট সম্মান করত। মা বাবাও যথেষ্ট মানিয়ে গুছিয়ে নিয়েছে নতুন জায়গায়, নতুন পরিবেশে। আজ বাড়িতে 21 ইঞ্চির কালার টিভি নিয়েছি, সঙ্গে কেবল কানেকশনও নিয়েছি। মায়ের কাজের সুবিধার জন্য 165 লিটারের একটা হায়ারের ফ্রিজ কিনেছি, আর বাবার নামে গ্যাসের কানেকশনটাও করিয়ে নিয়েছি। তার ফলে সংসার এখন বেশ পাকাপাকি। রান্নাবান্নার দিকে তো লক্ষ্য রাখতেই হয় না, কারণ মা একাই 500, মুখ থেকে খসার প্রয়োজন নেই। মনে ইচ্ছে হলেই থালায় হাজির। বাজারের থলে ইলেকট্রিকের বিল, গ্যাসের নাম লেখানো, মোবাইলে বিল জমা দেওয়া সবটাই এখন বাবার হাতে। তাই বাড়ি ফিরে আমার হাতে অন্য কোনো কাজ নেই। কাজ বলতে একটু মায়ের সঙ্গে খুনসুটি করা, আর কলকাতায় খবর শোনা, সঙ্গে FM এ কিশোর কুমারের গান, আর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়া। এইভাবেই আমাদের সংসারের রোজনামচা চলতে থাকলো। বিপত্তি ঘটল কাজে যোগ দেওয়ার 4 মাস পর। দিনটা ওই জুলাইয়ের শেষ আর আগস্টের শুরুর সপ্তাহ। ফান্ড ট্রান্সফারের দায়িত্ব এলো আমার উপর। সিউড়ি থেকে ফান্ড নিয়ে যেতে হবে যোশীডি জংশনে, সেখান থেকে ফান্ড যাবে পাটনা। আমার কাজ হচ্ছে যোশীডি জংশনে শেষ। তো সিউড়ি থেকে কাজ গুছিয়ে ফান্ড নিয়ে বেরোতে বেরোতে বেশ দেরি হয়ে গিয়েছিল। 2 বাক্স 500 টাকার নোট আর 2 বাক্স 2000 টাকার নোট ছিল। সব মিলিয়ে 3 কোটি টাকার মতো হবে। সিকিউরিটি জিপে টাকা তুলে চাবি নিজের কাছে নিলাম। তার সঙ্গেই অফিস থেকে সিকিউরিটি কোড, টাকার হিসাব, বাক্সের চাবি সমস্ত কিছু নিলাম। তো আমার সঙ্গে একটি অ্যাম্বাসেডর গাড়ি দেয়া হলো। আমিও আমার ড্রাইভার রঘুনাথ গাড়িতে চেপে বসলাম। আমাদের সামনে সিকিউরিটি ভ্যানে সিকিউরিটি ইনচার্জ ও 2জন বন্দুকধারী কনস্টেবল উঠল। সিকিউরিটি ভ্যানে কনস্টেবল ঢুকে যাওয়ার পর গাড়ি লক করে সিকিউরিটি ইনচার্জের হাতে চাবিটা দিলাম। গাড়ি ছাড়ার আগেই মাকে একবার ফোনে জানিয়ে দিলাম, হ্যালো, হ্যাঁ হ্যালো, শোনো না, বলছি আজ আর কালকে আমি বাড়ি আসতে পারবো না। কেন রে? আরে বাবা, অফিসের কাছে বাইরে যেতে হবে। হ্যাঁ। কিছু খেয়েছিস? উফ, আগে থেকে জানলে কিছু খাবার বানিয়ে দিতাম, সঙ্গে করে নিয়ে যেতে পারতিস। সাবধানে যাস কিন্তু। আর শোন, গিয়ে ফোন করিস। আচ্ছা। আর শোন বাবা, কি? টাইম মতো খেয়ে নিবি, হ্যাঁ? উফ, ঠিক আছে। সব মায়েদের মতো আমার মাও একই কথাই বলল। তো যাই হোক, তো গাড়ি ছাড়তে ছাড়তে 7টা প্রায় গড়িয়ে গেল। শেওড়াকুলি দিয়ে ম্যাসেঞ্জর বাঁধ পার হওয়ার ঠিক আগে একটা শালবন পার হতে হবে। এই শালবনের মধ্যে মাঝে মধ্যেই ডাকাতি হয়। সেই কারণেই আমাদের সঙ্গে শালবনটা পার করে দেওয়ার জন্য স্পেশাল পুলিশ বাহিনী দেওয়া হয়েছিল। তো শালবন পার হওয়ার সময়ই হঠাৎ মেঘের ঘন ঘটা আকাশ ছেয়ে ফেলল। জোরে জোরে 2-4টে বাজও পড়ল। শালবন পার হতে শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি। কিছুক্ষণ পরেই আমার গাড়ি একদিকে ফেলে গেল। রঘুনাথ সঙ্গে সঙ্গে বলল, সত্যি ফাঁদ পাতা আছে ভুবনে। রঘুনাথ কোনোভাবেই সেখানে না দাঁড়িয়ে সরকারি গাড়ি ওই অবস্থাতেই টানতে টানতে নিয়ে গেল মেসেঞ্জরের ডাক বাংলোয়। আমার গাড়ির সঙ্গে ঢুকলো সিকিউরিটি ভ্যান। তখন রাত 9টা। এই অবস্থায় স্টেপনি পাল্টে আগে নিয়ে যাওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। রঘুনাথ আজ শুধু আমার প্রাণ বাঁচাই না, বাঁচিয়েছে সরকারি আমানত। সরকারি বাংলোয়
একটি ঘর নিলাম। সেই ঘরে সমস্ত টাকার বাক্স ঢুকিয়ে নিয়ে আমি ও সিকিউরিটি ইনচার্জ সাবিরুল হক এক ঘরে থাকলাম। বাইরে বেঞ্চিতে রঘুনাথের সঙ্গে সিকিউরিটি ভ্যানের ড্রাইভার ও দুজন কনস্টেবল রইল পাহারায়। তা ভালোই ভালোই কাটলে হয়, আর একটু হলে ডাকাতদের হাতে সব মারা যেত। তো রাতের খাওয়া শেষ করে দুই জায়গায় ব্যাংক ম্যানেজারদের সমস্ত বিষয় ইনফর্ম করে সোফায় ট্যাশন দিয়ে একটু বসলাম। হক সাহেব তখন অলরেডি ঝিমোতে শুরু করে দিয়েছেন। আমার চিন্তায় ভালো করে ঘুম আসছে না। কিছুক্ষণ পরে হঠাৎ সমগ্র পল্লী অন্ধকার হয়ে গেল। প্রচণ্ড চিৎকার করে উঠলাম আমি। সঙ্গে সঙ্গে সিকিউরিটি গার্ড সহ সকলে ঘরের মধ্যে বাক্সের চারপাশ ঘিরে দাঁড়িয়ে পড়ল। সরকারি বাংলোর চৌকিদার 4টি হ্যারিকেন ও একটি হ্যাজাকের ব্যবস্থা করে দিল। হ্যাজাকটি বাক্সের উপরে রেখে আর 4 কোণায় 4টি হ্যারিকেন রেখে সবাই একসঙ্গে এক ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে রইলাম। বসে থাকতে থাকতে দু চোখের পাতা যে কখন এক হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। যখন চোখ খুললাম তখন চেয়ে দেখি আমার মুখের সামনে একটি গাছের পাতা খালি এসে ধাক্কা মারছে। চোখ খুলতেই ধর্মর করে ওঠার চেষ্টা করলাম, কিন্তু হাত আমার বাঁধা, পা সব বাঁধা। আমি একটি জঙ্গলের মধ্যে একা পড়ে আছি। পাশে একটি ডোবা। দূর পর্যন্ত কোনো জনমানবের দেখা এই ঘোর জঙ্গলে পাওয়া যাচ্ছে না। বুঝলাম ঠাকুর 4 মাসের জন্য আমার দিকে মুখ তুলে চেয়েছিল, কিন্তু 4 মাস পর কুয়োর ব্যাংকে আবার কুয়ে ছুঁড়ে ফেলে দিল। চারিদিকে জঙ্গল, সাথে সাথে মাটি, মাঝে মাঝে 2-4টে কেঁচো বা কেন গায়ের ওপর উঠছে। না, তা কিন্তু নয়। কখনো মনে হচ্ছে কিন্নগুলো কানের মধ্যে ঢুকে যাবে। প্রবল চেষ্টার পর হাতের দড়ি একটু আলগা হতেই কোমরের তলা থেকে হাতটা বার করে পায়ের দড়িটা মুখ দিয়ে খোলার চেষ্টা করলাম এবং তাতে সফল হয়ে পায়ের দড়িটি খুলে দৌড় লাগালাম জঙ্গলের রাস্তা ধরে। কিন্তু কোন দিকে যাব? দেখলাম আমার সঙ্গে থাকা মোবাইল, ঘড়ি, হাতের আংটি এবং মায়ের দেওয়া গলার হাতটাও নেই। বাঁচার তাগিদেই দৌড়তে ইচ্ছে করছে, তাই দৌড়তে থাকলাম। একটা সময় নিশ্চয়ই পথ পাবো এই আশায়। দৌড়তে দৌড়তে শাল জঙ্গল, কাটা বন, ডোবা, কাদা সব টপকে যখন হাঁপিয়ে গেলাম, তখন একটা মহুয়া গাছের তলায় বসে পড়লাম। তখন দূর থেকে একটি গাড়ির শব্দ মনকে উৎসুক করে তুলল। দৌড়ালাম সেই দিকে। দৌড়তে দৌড়তে এসে পৌঁছলাম পিচ রাস্তায়। জনমানবহীন এলাকার দুদিকে ষাট ষাট জঙ্গল, আর মাঝখান দিয়ে কালো সর্পিল পথ। এই পথ দিয়ে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে শরীর অবসন্ন হয়ে আসছে, তবুও হাঁটা কিন্তু আমি বন্ধ করিনি। মাঝে মাঝে চোখে কালো অন্ধকার নেমে আসছে। হঠাৎ দূর থেকে একটি গাড়ি আসছে দেখে দুহাত তুলে তার সামনে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়ান, 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 হেল্প, হেল্প! একটা কালো অন্ধকার আমার সমস্ত চৈতন্যকে টেনে নিয়ে কোন ঘুমের আড়ালে চলে গেল। যখন চোখ খুললাম তখন দেখি একটি তাগড়াই গোঁফওয়ালা মুস্কো বিহারি আমার মুখের ওপর হামলে পড়ে আছে। আমার বুঝতে অসুবিধে হলো না আমি এখন হসপিটালে, আর মুস্কো বিহারিটি থানার কোনো কনস্টেবল। জায়গার অনুসন্ধান করতে গিয়ে জানতে পারলাম আমি এখন দুমকায়। আমার জ্ঞান ফেরার কথা শুনে বাইরে থেকে মা, বাবা, মামা, ব্যাংকের ম্যানেজার এবং ওই
দুমকা থানার ওসি ঘরের মধ্যে প্রবেশ করলেন। এসেই হঠাৎ করে বলে উঠলেন, স্যার, আপনার এমন সাহসিকতার জন্য আপনাকে সরকারের পক্ষ থেকে এবং আমাদের থানার পক্ষ থেকে সম্মানিত করা হবে। মানে? আমার মাথা তখন কিছুই কাজ করছে না। সম্মানিত হওয়ার মতো আমি তো কোনো কাজ করিনি। মা হঠাৎ বুকে জড়িয়ে ধরে বলল, বাবা, ওই ভীষণ ডাকাতকে জব্দ করতে তোর এতটুকু ভয় করলো না রে? তারপর অনিমেষ মামা বলে উঠলেন, ব্রাভো মাই বয়। সব যেন মাথার ওপর দিয়ে সাঁই সাঁই করে বেরিয়ে যাচ্ছে, কিছুই মাথায় ঢুকছে না। তবে এই মুহূর্তে চুপ করে সবার হাবভাব ও কথা বলার ধরন লক্ষ্য করাটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করলাম। হসপিটাল থেকে 4 দিন পর ছেড়ে দিতে অফিসে গিয়ে টাকা পয়সার খোঁজ নিতে গেলাম। ম্যানেজার বললেন, চন্দ্রনাথ, স্যার, তুমি যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে টাকা উদ্ধার করে ডাকাতের চোখে ধুলো দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দিয়েছ, তার জন্য সমস্ত ব্যাংক কর্মী থেকে শুরু করে সরকার তোমাকে বিশেষভাবে সম্মানিত করবে। সত্যি কথা বলতে এখানেও আমি অভিনয় করে গেলাম। গলায় স্প্রিং লাগানো বুড়োর মতো শুধু ঘাড় নাড়ানো ছাড়া আমার আর কিছুই করার ছিল না। রাতে বাড়িতে এসে সবার সঙ্গে এক টেবিলে খেতে বসেছি ঠিক কথা, কিন্তু খাবার শেষ করে ততক্ষণে নিজের ঘরের দরজা বন্ধ করব এই ভাবনাই যেন মনকে উতলা করে তুলল। কারোর সঙ্গে বিশেষ কথাবার্তা না বলে সরাসরি খাবার কিছুটা খেয়ে ও কিছুটা ফেলে উঠে পড়লাম, আর হাত ধুয়ে সোজা নিজের ঘরে। ঘরের মধ্যে ঢুকে একটা সিগারেট নিয়ে বিছানায় বসে টান দিতে দিতে মনে করলাম, অনেক চেষ্টা করলাম, কিন্তু মন মস্তিষ্ক ঘেঁটে ছিঁড়ে অনেক খানা তল্লাশি করার ফল কিন্তু শূন্যই রইল। এইভাবে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি কে জানে। রাত্রি তখন 2:30টার সময় হঠাৎ একটা জোর বিস্ফোরণের শব্দে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি আমি সেই হোটেলের ঘরে। আমার চারপাশে 4 জন লোক। সাবিরুল হক প্রচন্ড চিৎকার করে আমার দিকে বলছে, আমার হাত পা কিছুই সরছে না। আমার চোখের সামনে যেন একটা সিনেমা চলছে। আমি দেখলাম আমার ভেতর থেকে আমি উঠে গেলাম। লক খুলে সমস্ত টাকা বিছানার চাদরের মধ্যে ঢেলে ফেললাম, আর বড় বড় বালিশের পুঁটলি তৈরি করে ক্যাশ বাক্সের মধ্যে ঢুকিয়ে সেগুলোকে আবার আগের মতো তালাবন্ধ করে ফেললাম। 6টা ডাকাত প্রবেশ করলো ঘরের মধ্যে। 4 জনের হাতে ভুজালি ও 2 জনের হাতে পিস্তল। 2 জন বন্দুকধারী সিকিউরিটির বন্দুকের সঙ্গে সঙ্গে ডাকাতের বন্দুকও গর্জে উঠল। এই গর্জে ওঠার আগেই আমি ও সাবিরুল হ্যাজাকের ও হ্যারিকেনের হ্যান্ডেল ধরে ডাকাতের দিকে ছুঁড়ে মারলাম। হ্যারিকেন ও হ্যাজাকের কেরোসিনের আগুন 2 জন ডাকাতের গায়ে তপতপ করে জ্বলে উঠল। রঘুনাথ ও সিকিউরিটি ভ্যানের ড্রাইভার শামসের লাফ মেরে টাকার পুঁটলি দিয়ে সিকিউরিটি ভ্যানের দিকে দৌড়তে শুরু করলো। আমি ও সাবিরুল বাকি ডাকাতদের সঙ্গে লড়াই করতে করতে ব্যস্ত থাকলাম, আর সঙ্গে থাকলো সিকিউরিটি 2 জন গার্ড। অন্ধকারে চারপাশ তখন কালো হয়ে আসছে। ডাকাতের হাতের ভুজালির চকচকে রং ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। 2 জন ডাকাত জ্বলছে, আর বাকি 1 জন ধেয়ে আসছে আমার দিকে। ডাকাতের বন্দুক আবার করছে উঠল। বন্দুকের গুলি ফুটো করছে 2 জন সিকিউরিটি গার্ডের বুক। মাটিতে লুটিয়ে পড়ছে 2 জন, রক্তে ভেসে যাচ্ছে। হ্যারিকেনের ছোট আলো তুলে মারলাম ডাকাতের মাথায়, আর সঙ্গে সঙ্গে তার মাথা জ্বলে উঠল। অপর ডাকাত আমার দিকে গুলি ছুঁড়ল। আমার বুক ভেদ করে গিয়ে লাগলো সাবিরুলের বুকে। সাবিরুলকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে অপর ডাকাতের ভুজালি দিয়ে অন্য বন্দুকধারীর হাতের ওপর বসিয়ে দিলাম কোপ।
শরীর থেকে হাত খসে পড়ল মাটিতে, কিন্তু আমার মধ্যে কোনো বিকার দেখতে পেলাম না। যখন বন্দুকের টোটা আমার বুককে বিদ্ধ করলো, কোথায় মাটিতে লুটিয়ে পড়বো তা নয়, আমি যুদ্ধ করছি। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে উপস্থিত হলো। আলো জ্বলে উঠল সমস্ত মেসেঞ্জরে। 3 জন ডাকাত আধমরা অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছে। একজনের হাত তার শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ায় সেই দৃশ্য তার স্মৃতিপটে এমনভাবে অঙ্কিত হচ্ছে যে সে হাত ধরে বসে আছে, তার কাটা হাতের দিকে তাকিয়ে রয়েছে। বাকি 2 জন আমাকে বন্দি করে মুখে চাপা দিয়ে পিছনের দরজা দিয়ে ঝাঁপিয়ে পড়ল নিচে। ছুটল তাদের ল্যান্ড রোভার জিপ, প্রবল ধস্তাধস্তি হতে থাকলো গাড়ির মধ্যে। কিন্তু আমার বুকের মধ্যে যে গুলিবিদ্ধ হয়েছিল তার কোনো চিহ্নই দেখতে পেলাম না। ধস্তাধস্তি হতে হতে গাড়িটি গিয়ে ধাক্কা মারল একটি গাছে। তারপর আমি বাকি 2 জন ডাকাত ও তাদের গাড়ির চালককে ধরাশায়ী করে দিলাম। ফোন করলাম টেলিফোন বুথ থেকে 100 নম্বরে। তারপর দৌড়তে শুরু করলাম টাকার জন্য। দৌড়তে দৌড়তে পৌঁছে গেলাম শাল জঙ্গলে। সেখানে গিয়ে দেখি রঘুনাথ শামসের আমার জন্য অপেক্ষা করছে। রঘুনাথ শামসের আমার জন্য কেন অপেক্ষা করছে? আমি তো তাদের এখানে অপেক্ষা করতে বলিনি। মনের মধ্যে আরো কৌতূহল জেগে উঠল। আমি কোন আমি যে সরকারের টাকা লুট করার মানসিকতা নিয়েছি? চাদর খুলে সমস্ত টাকা ব্যাগে ট্রান্সফার করা হলো, আর একটি চাদরে মোড়া মোড়ক খুলতেই আমার চোখ চড়ক কাজ। ওই চাদরের মধ্যে আরেকটা আমি। তাহলে তাহলে এই আমি কে? ওই আমি রঘুনাথকে বলছে, রঘুনাথ শামসের সিকিউরিটি ভ্যানের সমস্ত টাকা লুট করো। রঘুনাথ, তুমি সিকিউরিটি ভ্যানের ড্রাইভিং সিটে বসো, আমি সামনে। চলো জোসিডি। এই চন্দ্রবাবুর কি হবে? ওকে হাতে পায়ে দড়ি বেঁধে জঙ্গলে ফেলে রাখ। গাড়িতে ওঠার আগে রঘুনাথ আমার মাথায় একটা সজোরে আঘাত করে আর হাতে ও পায়ে দড়ি বেঁধে জঙ্গলে ফেলে রেখে সিকিউরিটি ভ্যান নিয়ে চলে যায়। আমি ভেবেছিলাম যে টাকা জমা পড়েনি সেই টাকা জমা পড়েছে জোশিডির ব্যাংকে। সেসব টাকা ধরা পড়েছে তারা আজ হাজতে। কিন্তু আমার মনে একটাই প্রশ্ন রয়ে গেল, আমি তাহলে কে? যে আমার মান সম্মান সম্ভ্রম প্রাণ সবকিছু রক্ষা করল। এই খোঁজ নেওয়ার জন্য আমি রঘুনাথের খোঁজ করতে লাগলাম। এই খোঁজ আমাকে করতেই হবে। গিয়ে পৌঁছলাম ম্যাসেঞ্জরের সেই হোটেলে। হোটেল দীর্ঘ 4 মাস যাবৎ বন্ধ আছে সংস্কারের জন্য। তাহলে রাত্রে আমরা যে এই হোটেলে এসে থাকলাম সেটা কিভাবে সম্ভব? আশেপাশের লোকজনের কাছ থেকে জানতে পারা গেল হোটেলের গার্ড শুক্লাল সেদিন থেকে নিখোঁজ হয়েছে। সেদিন থেকে হোটেল নাকি বন্ধ আছে। সংস্কার ওসব নাকি বাজে কথা। স্থানীয় লোকদের কাছ থেকে শুক্লালের ঘরের খোঁজ নিয়ে অগ্রসর হলাম শুক্লালের বাড়ির পথে। গিয়ে দেখলাম শুক্লালের বাড়ির দেওয়ালে আমার একটি ছবির গলায় মালা পরানো। দেখে আমি সত্যি আশ্চর্য হয়ে গেলাম। শুক্লালের বাড়ি পৌঁছতেই আমার সমস্ত প্রশ্নের মীমাংসা হয়ে গেল। আসলে আমি হয়ে শুক্লালই যুদ্ধটা করছিল। আসল কথা তো আমি ছাড়া কেউ জানল না।
তাই একথা সত্য, এই পৃথিবীতে একই রকমের লোক তাহলে দুজন থাকে। সাবাস শুক্লান। আজকের মতো গল্পের দর্পণের সময় শেষ। আগামী পর্বে নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে শনিবার রাত 10টায়। ততক্ষণের জন্য একটু বিরতি। নানা স্বাদের নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই লাইক আর কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না।